আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আসন ভাগাভাগি ও সমঝোতা নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। গণপরিষদ নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকবে না, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় হবে জাতীয় নির্বাচন। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু, মন্তব্য সালাউদ্দিনের। আগামীতে ভোট হবে পিআর পদ্ধতিতে, বললেন মিয়া গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে, আশঙ্কা বুদুল আলম মজুমদারের। ভোটের সাথে সম্পৃক্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু। বছরে ঢাকায় সরবরাহ করা যাবে সর্বোচ্চ ২৭ লাখ মেট্রিক টন ডিজেল। এবং নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দির, মঠ ও পূজা মণ্ডপে চলছে ধর্মীয় অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে আরাধনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, লন্ডনে নয়, নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে জনগণের সাথে। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা থাকবে না। গণতন্ত্রের বিপক্ষের শক্তিরা নির্বাচন বিলম্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন তিনি। রাজধানীতে পৃথক আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে দেওয়ার সহযোগিতার ওয়াদা রেখেছে বিএনপি। এতে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন চেতনা নিয়ে ভর করেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। একটি দেশ করার প্রচেষ্টা চলছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ব্যক্তির উন্নয়ন নয়, দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এবং এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচনের বিপক্ষে কথা বলে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করছে, দেশের জনগণই তাদের রুখে দেবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। সব গণতান্ত্রিক শক্তি, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোনো দল চায় বা না চায়,
আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে এবং দেশের জনগণ এটি গ্রহণ করবে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নড়াইলে জেলা জামায়াতে ইসলামী লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তার দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিশ্বে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলেও জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর ৯১টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এদের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। সকালে মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি জানান, চাঁদাবাজ সবাইকে ধরা হবে। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ১/১১ পদধ্বনি নিয়ে এক উপদেষ্টার ফেসবুক পোস্ট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্ট। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলেন। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন চায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জামাতও বলছে নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে তারা। এই অবস্থায় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারো কথায় আটকে থাকবে না ভোট। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১ বছরের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে দেশব্যাপী চাঁদাবাজি ও মব সন্ত্রাস নিয়ে। এসব বিষয়ে এক দল আরেক দলকে দোষারোপ করছে। সম্প্রতি মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। এ অবস্থায় চাঁদাবাজি ঠেকাতে সরকারের উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে ধরা হবেই। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপুর জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কোনো কারণে এবারে জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসি, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এবারের বিষয় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রকার দায়িত্ব কার্যনির্বাহী নির্বাচন কমিশনের। কিন্তু মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন কতটুকু কাজ করতে পারবে সেটি এখনো আটকে আছে ঐকমত্য কমিশনের কাছে। এতে ঐকমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনকেই জোরালো ভূমিকা রাখতে হবে। সব অংশীজন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, নির্বাচনী মর্যাদার সমতল হয় এবং নিরাপদ হয়,
আমার তো মনে হয় না, আমার মনে হয় মানুষ লাইন ধরে আবারও দাঁড়িয়ে ভোট দেবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সময় বলে দেবে। তারা যদি আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা মতামত দেওয়া যাবে। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে 40,000 বডি ক্যামেরা বসিয়েও নির্বাচন সুষ্ঠু করা যাবে না। প্রার্থীরা, রাজনৈতিক দলগুলো, ভোটাররা যদি সহযোগিতা না করে 40,000 কেন আরো 3 ডবল 4 ডবল ক্যামেরাও কিনলেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সেখানে নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব হবে না। সুতরাং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, প্রশাসনকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কিন্তু আমাদের ব্যর্থ স্বপ্নে পরিণত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানান বক্তারা। সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়াটা জরুরি, আমাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। তাই এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। যে ফ্যাসিস্ট বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কোনো কিছু বাংলাদেশে আবার দেখতে পাবে তারা কিন্তু একত্রিত হয়ে যাবে। সুতরাং আমরা কি নির্বাচন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? নির্বাচন পরবর্তীকালীন সময় আমাদের কি হবে? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন তারা কি আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন কিনা? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা যে কথাগুলো বলে এখন ক্ষমতা আসছেন, যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন, তারা কি আবার পাল্টা জুলুম করবে কিনা? সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে। প্রতিযোগিতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে হারিয়ে ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট নির্বিঘ্ন করতে কেন্দ্র পুনর্বিন্যাস হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর জসিমউদ্দিন। দুপুরে সিনেট ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। আগের সিদ্ধান্ত অনুযায়ী 6টি কেন্দ্রে ভোট নেওয়ার কথা জানিয়েছিল কমিশন। ডাকসুর মনোনয়নপত্র বিতরণের 5ম দিনে 18 জন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট 61 জন শিক্ষার্থী মনোনয়ন দিলেন। এর মধ্যে ভিপি পদে 1 জন নারী সহ 14 শিক্ষার্থী ফরম নিলেন। মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন 18 আগস্ট, আর জমা দিতে হবে 19 আগস্টের মধ্যে। ছাত্রছাত্রীরা কোনোভাবে যাতে বলতে না পারে এখানে বেশি ওখানে কম, আমরা যাতে সমানভাবে কোনো ধরনের হ্যাজার্ড যাতে সৃষ্টি না হয়, আমরা সেটা নিরসন করেই ভোট কেন্দ্র বাড়িয়ে যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করব। অবশেষে চালু হলো বহু প্রতীক্ষিত চট্টগ্রাম থেকে ঢাকা পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। এর মাধ্যমে রাজধানী সহ আশপাশের এলাকায় নিরাপদ, দ্রুত এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় 65 লাখ মেট্রিক টন। এতদিন এই জ্বালানির সিংহভাগই পরিবহন হতো নৌপথে, আর এতে ব্যয় হতো প্রায় 400 কোটি টাকা। দেশের বিভিন্ন কোম্পানির 180টি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে এই জ্বালানি সরবরাহ করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ। পরিবহনের এই বিপুল পরিমাণ খরচ আর ভোগান্তি কমাতে কয়েক ধাপ ট্রায়াল সম্পন্নের পর এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় শুরু হলো জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম, যার মধ্য দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সরবরাহ করা যাবে সর্বোচ্চ 27 লাখ মেট্রিক টন ডিজেল। আমাদের যে জ্বালানি খাতে যে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে 0.17% যে সিস্টেম ছিল, সেক্ষেত্রে এটা কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের 48 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। 3699 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি পদ্মা অয়েলের তত্ত্বাবধানে বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে প্রকল্পটি পরিচালনা করবে নবগঠিত পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি। এই পাইপলাইনটি 6টি জেলা এবং 15টি উপজেলা অতিক্রম করে যাবে। পাইপলাইনটি পৌঁছেছে নারায়ণগঞ্জে।
এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এ সময় প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। প্রত্যেক সময় আমরা কিন্তু অন্য ঠিকাদারদের, অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কমাতে হবে যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই। আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, প্রযুক্তি যারা শিক্ষায় শিক্ষিত তাদেরকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এটা করতে পারবো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির আশা এই প্রকল্পের ব্যয় উঠে আসতে সময় লাগবে 16 বছর। বৃষ্টি নদীর তলদেশে স্থাপন করা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকার ফতুল্লায় যাবে এই জ্বালানি তেল। এর মাধ্যমে প্রতি বছর জ্বালানি পরিবহন ব্যয়ে সাশ্রয় হবে প্রায় 314 কোটি টাকা। এই কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি খাতের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজশাহী নগরীর একটি বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। সেখানে কোচিং সেন্টার পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল আনিন্দ। ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, এয়ারগান সীসা 3 বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি, জিপিএস একটি, ওয়াকিটকি 4টি, ট্রাজার গান একটি, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। নানা আয়োজনে জন্মাষ্টমীর উৎসব উদযাপন করছেন সনাতন ধর্মের অনুসারীরা। শ্রীকৃষ্ণের জন্মদিনে বিভিন্ন মন্দির, মঠ ও পূজা মণ্ডপে চলছে ধর্মীয় অনুষ্ঠান। শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে আরাধনা। হিন্দু ধর্মাবলম্বীদের মতে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। নানা কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় আর সত্য প্রতিষ্ঠায় পৃথিবীতে আবির্ভাব হয় তার। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্ট। ভক্তের বিশ্বাস শ্রীকৃষ্ণ শুধু দেবতা নয়, তিনি প্রেমের প্রতীক, ন্যায়ের যোদ্ধা এবং সত্যের আলো। শ্রীকৃষ্ণের জন্মদিনেই জন্মাষ্টমী উৎসব পালন করে সনাতন ধর্মের অনুসারীরা। ভক্তদের কাছে জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এ যেন ভক্তির উচ্ছ্বাস, আনন্দের জোয়ার আর মানবতার এক মহামিলন ক্ষেত্র। সনাতন ধর্মাবলম্বীদের মতে প্রায় 5,500 বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। জন্মাষ্টমী উপলক্ষে ভোর থেকেই রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের প্রতিটি মন্দিরে শুরু হয় পূজা অর্চনা, গীতা পাঠ আর ভজন কীর্তন। শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশ নেন এ আয়োজনে। ভক্তরা প্রার্থনা করেন মানব কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন, সৃষ্টের পালন, এরই লক্ষ্যে এ দেশে ধরাধামে তার আগমন হয়। সারা বিশ্বের মানুষ সাম্প্রদায়িক সহিংসতা ভুলে আমরা যাতে সম্প্রীতি এবং শান্তিতে বসবাস করতে পারে। চারিদিকেই তো অরাজকতা ভরেই থাকে, এটাই চাচ্ছি যে সুন্দরভাবে মানুষ যাতে বেঁচে থাকে। জন্মাষ্টমীতে 2 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। এই দেশের মানুষ অসাম্প্রদায়িক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ধর্ম যার যার রাষ্ট্র সবার এই বিশ্বাসী। ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন পলাশীর মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ নৌ ও বিমান বাহিনীর প্রধান। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে শ্রীকৃষ্ণের অসংখ্য ভক্ত। এ সময় তারা রঙিন সাজসজ্জা ও ঢাকঢোল আর কীর্তনে মুখরিত করে তুলে ঢাকার পথঘাট। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 202 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 25,912 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 104 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর জানায় আগস্টে এখন পর্যন্ত 4,932 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে 21 জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1,238 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যার মধ্যে ঢাকায় 412 জন, বাকি 826 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। ডেঙ্গু ও চিকেনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ছাত্র শিবির আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। তার মতে, জুলাই চেতনাকে ধারণ করে যেসব সংস্কার গত 1 বছরের হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে এ বিষয়ে সদিচ্ছা দেখা যাচ্ছে না। ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত 1 বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে ফ্রেমিং এখানে তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচারটা গত 15 বছর তৈরি হয়েছে, এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিরিটকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল। কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা, সেই উদারতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে। সঠিক নীতিতে চললে পোশাক শিল্পের মতো গ্রিন শিপ বিল্ডিং বা পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ খাত দেশের জন্য সুনাম ও সাফল্য বয়ে আনবে বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিতে বৈশ্বিক সহযোগিতা এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। রাজধানীতে গ্রিন শিপ বিল্ডিং এর সম্ভাবনা নিয়ে এক সেমিনারে উপদেষ্টা বলেন, এতে করে বাংলাদেশে তৈরি জাহাজ গ্রিন শিপ বিশ্বে যেমন রপ্তানি সম্ভব, তেমনি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে। সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধোপাকুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার, মিল ও মহালদি গ্রাম থেকে এসব পাথর উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সরকার মামুনুর রশিদ। এসব পাথর ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলা হবে বলে জানান তিনি। এর আগে শুক্রবার দিনভর কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 1 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এদিকে পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। এর আগে শুক্রবার 1,500 জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট 688 জন শিক্ষার্থীকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেমব্রিজ ইংলিশ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদ প্রদান করা হয়। কেমব্রিজ ইংলিশ ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগের আয়োজিত এই কেমব্রিজ ইংলিশ সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরেমনি 2025-এ প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ ফরহাদ আনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রেইমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর ডেভিড ডাউল্যান্ড, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট কান্ট্রি লিড সারওয়াত রেজা, ব্রিটিশ হাই কমিশন ঢাকার ভারপ্রাপ্ত পরিচালক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সাইয়াব আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা খুরশিদ ইকবাল রিজভী, এডুক্যান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা বা চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক।
বাংলাদেশ সময় রাত 1:30টায় যুক্তরাষ্ট্রের আলাস্কায় এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধের আগে ইউক্রেনের সাথে সংঘাতের আসল কারণগুলো নিরসন করতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও এখনও কিছু বিষয়ে অমীমাংসিত রয়েছে। যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনার কথা জানান ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের করা যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই শুক্রবার যুক্তরাষ্ট্রে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2015 সালে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার প্রায় এক দশক পর পুতিনের সংক্ষিপ্ত এই সফরকে ঘিরে সবার নজর ছিল আলাস্কায়। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টার দিকে আলাস্কার সামরিক ঘাঁটিতে পৌঁছালে বন্ধু পুতিনকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। টানা প্রায় 3.5 ঘন্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই পুতিনকে কথা বলার সুযোগ দেন মার্কিন এই ধনকুবের। রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যের সূচনাতেই ধন্যবাদ জানান ট্রাম্পকে। দুদেশের সম্পর্কের ভিত্তিগুলো সামনে আনেন পুতিন। ট্রাম্প তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মহাসাগর দ্বারা আলাদা হলেও তারা খুব কাছের প্রতিবেশী। পরে ইউক্রেনে সামরিক অভিযানের পটভূমি তুলে ধরেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে আমিও আন্তরিক। যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয় তাহলে যেসব কারণে আমি ইউক্রেনে হামলা চালিয়েছি সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি নিয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের বক্তব্য শেষ হলে কথা বলা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অনেক বিষয়ে একমত হলেও কোনো চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। আমাদের আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের রাজি হতে হবে। 2020 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে দাবি করেন ট্রাম্প। আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়ার সাথে ইউক্রেনের কখনোই যুদ্ধ লাগতে দিতাম না। এতে আমাদের অর্থনীতি এবং ইউরোপের অনেক ক্ষতি হয়েছে, যা আমরা দ্রুতই কাটিয়ে উঠতে চাই। থ্যাংক ইউ সো মাচ। 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ ঘিরে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে বাইডেন প্রশাসন। সেই সঙ্গে রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কার্যত রাশিয়াকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখার সর্বাত্মক চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। অবশেষে সেই সম্পর্কে কিছুটা জোড়া লাগালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। চট্টগ্রামের বাকলিয়ায় আগুনে পুড়ে গেছে জুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানা। এতে আশপাশের কয়েকটি বসতবাড়িও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এক্সেস রোডের মুখে আহাত কনভেনশন হলের পাশে প্রথমে জুটের গুদামে আগুন লাগে। এরপর প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ব্যক্তি মালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল ছিল। দাহ্য পদার্থ থাকা ও পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব-17 ফুটবলকে সামনে রেখে ভুটানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। সকালে বাবেনা মাঠে কোচ মাহবুবুর রহমানের অধীনে নিজেদের প্রস্তুতি নেয় অর্পিতারা। বাংলাদেশ, ভারত, ভুটান আর নেপালকে নিয়ে 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুতে হচ্ছে এই প্রতিযোগিতা। রাউন্ড রবিন পদ্ধতিতে এক দল অন্য দলের সঙ্গে দুবার মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে শিরোপা। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবার তারা নেপালে অনূর্ধ্ব-16 পর্যায়ে শিরোপা জেতে। এবার ইয়ারজান অর্পিতাদের লক্ষ্য অনূর্ধ্ব-17 পর্যায়ে
ট্রফিটাও উঁচিয়ে ধরা। 20 আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ আর ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আসন ভাগাভাগি ও সমঝোতা নির্বাচন মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। গণপরিষদ নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকবে না, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে হবে জাতীয় নির্বাচন। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু, মন্তব্য সালাউদ্দিনের। আগামীতে ভোট হবে পিআর পদ্ধতিতে, বললেন মিয়া গোলাম পরওয়ার। জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে, আশঙ্কা বদিউল আলম মজুমদারের। ভোটের সাথে সম্পৃক্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু। বছরে ঢাকায় সরবরাহ করা যাবে সর্বোচ্চ 27 লাখ মেট্রিক টন ডিজেল। এবং নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দির, মঠ ও পূজা মণ্ডপে চলছে ধর্মীয় অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে আরাধনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।